হ্যাঁ, এবারে তো তাও তো 8% প্রায়, আমি যা দেখছি সমীক্ষায় দিচ্ছি 8% মুসলিম তো বিজেপিকে ভোট দিয়েছে। ভোট দিয়েছে। দেয়নি তা নয়, কিন্তু আমি সাংবাদিক হিসেবে মনে করছি বামেদের এটা খুব অত্যন্ত সুসময়, এবং বিজেপির ভবিষ্যৎ আমি খুব একটা দেখতে পাচ্ছি না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়েছি গৌতম বন্দ্যোপাধ্যায়কে, বিশিষ্ট সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন খবরের কাগজে এবং অডিও ভিজুয়াল মাধ্যমেও। তার অবসরের পরে তিনি এখন নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও চালাচ্ছেন এবং নিজের কথা বলছেন, যেটার নাম নিউজ জিবি। সেটাও আপনারা দেখবেন। তার বিভিন্ন ভাবনার কথা তিনি সেখানে প্রকাশ করেন। তো আজকে আমরা গৌতমদার কাছ থেকে শুনবো যে ভারতবর্ষের নির্বাচন পরবর্তী সময় যে রাজনৈতিক পরিস্থিতিটা তৈরি হয়েছে এখন, সেটিকে আপনি কিভাবে দেখছেন? সুব্রত, তোমার সমস্ত দর্শককে আমার অন্তরের কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আর তোমাকে তো বটেই। তুমি যে কাজ করছো অত্যন্ত মূল্যবান কাজ আজকের দিনের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে বাংলা সাংবাদিকতায়। তুমি যেটা প্রশ্নটা করেছো, সেই প্রশ্নটার মানে অনেক কটা দিক আছে। তার প্রথম একটা দিক হচ্ছে যে বহুদিন ধরে আমার মনে হয়েছে যে ভারতবর্ষের মতো দেশে একটা দলের জন্য যদি শাসন ক্ষমতা চিরস্থায়ী হয়ে যায়, তাহলে সেটা ডেফিনেটলি একটা অথরিটেটিভ অটোক্রেটিক একটা সরকার তৈরি হয়, একটা ডেমোগগ যাকে বলা হয় তৈরি হয়। এইটা ভয়ঙ্কর অবস্থা, এবং সেই ভয়ঙ্কর অবস্থাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, তার সূচনা হয়ে গিয়েছিল। সেইটা যে সূচনা হয়েছিল তাই নিয়ে আমরা খুব শঙ্কিত ছিলাম। আমি নিজে ভীষণভাবে শঙ্কিত ছিলাম যে মরবার আগে হয়তো এই অবস্থাটা আরো খারাপ হবে। কিন্তু এই নির্বাচন অন্তত সেইটা প্রমাণ করেছে যে ভারতীয় গণতন্ত্র এখনো পর্যন্ত বেশ খানিকটা সজীব আছে। এটা অত্যন্ত মানে আহ্লাদের কথা, আনন্দের কথা, এটুকু বলতে পারি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে যে একটা তার অথরিটেরিয়ান একটা একনায়কতন্ত্রের একটা মনোভাব আছে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রথম দিন থেকেই আছে। কারণ তাকে তো অন্য কারোর সঙ্গে কাজ করতে হয়নি, তিনি কোনোদিন কম্প্রোমাইজ জানেন না। আর কম্প্রোমাইজ আর না জানলে কিন্তু ডেমোক্রেসি চলে না। গণতন্ত্রের মূল কথা তো হচ্ছে কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ মানে আমি কার সঙ্গে কিভাবে বোঝাপড়া করে চলবো জীবনে, সেটা ওরা করতে হয়নি। গুজরাটে চিফ মিনিস্টার ছিলেন তখনও করতে হয়নি, বা এখানে প্রধানমন্ত্রীর সময় করতে হয়নি। তার আগে প্রচারক ছিলেন তখন অনেকের অনেক কিছু করতে করতে হয়, আমি সেই জায়গাটা বলছি না। কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে জায়গাটা, প্রশাসনিক দিকটায়, এবং তিনি একতরফা নিজের মতন যেমন খুশি যখন খুশি সিদ্ধান্ত নিতেন, এটা হচ্ছে একটা অথরিটেরিয়ান রুলের একটা প্রথম কথা, যে এইটা করা, সেটা বন্ধ হয়েছে। এইটা আমার কাছে একটা আনন্দের কথা, এটুকু বলতে পারি। এই নির্বাচনে আমরা যেটা আমরা আশা করছিলাম যে ভারতবর্ষের জনগণ সংবিধান বাঁচানোর জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসবেন। তো এটা আমরা দেখলাম যে এটা উত্তরপ্রদেশের মতো রাজ্যে, যেখানে প্রায় হিন্দুত্বের ল্যাবরেটরির মধ্যে প্রায় সেটা পড়ে, গোবালয়ের যে রাজ্যগুলো, সেখানে উত্তরপ্রদেশে বড় ধাক্কা গেল, প্রায় অর্ধেকেরও কম সিট কমে গেল তাদের। কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি দেখি যে কোস্টাল বেল্টে, মানে ধরুন যদি ওড়িশাকে ধরি, যদি আমরা অন্ধ্রকে ধরি, তো সেইখানে বিজেপি কিন্তু বেশ গেইন করলো সমস্ত ভারতবর্ষের চিত্র চেয়ে তাদের এই চিত্রটা। এবং আমাদের রাজধানী দিল্লি, যেখানে 7টার মধ্যে 7টা সিটি বিজেপি দখল করেছে। তো এইটা সমস্ত ভারতের যে চিত্র, সেই চিত্র থেকে ব্যতিক্রম হলো কেন? এই যে ব্যতিক্রমের কথা, প্রথমত ওড়িশার কথা যদি বলি, বা কোস্টাল সব কটায় আমি বলবো না, কোস্টাল সব জায়গায়, কারণ কেরলেতে কিন্তু বিজেপি একটা সিট পেয়েছে, প্রথম কেরল বলি বা, হ্যাঁ এবার যাই হোক প্রথম এই সিট পেলো, ঠিক আছে, কিন্তু সেখানে কংগ্রেসের অবস্থাটাও ভালো হয়েছে। এটা একটা জিনিস খুব লক্ষণীয়, বরাবর যে এই যে এমপি ইলেকশন বা লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনকে আলাদাভাবে দেখতে আমরা অভ্যস্ত, যে মানুষ দেখে অভ্যস্ত মনে হয়,
এখন কিন্তু আমার মনে হয় যে যখন ভোট দিতে যাচ্ছেন যারা, তারা অনেক কিছু কথা, অনেক কিছু সমীকরণ মাথায় রাখছেন। প্রথমত এবারের ভোটটা আমি দেখেছি মূলত কিন্তু একদিকে বিজেপি, আরেকদিকে অ্যান্টি বিজেপি বা বিজেপি বিরুদ্ধে যে ভোটটা, সেটা বেশি হয়েছে বেশিরভাগ জায়গায়। উত্তরপ্রদেশের কথা যদি বলি, যেটা বলেছিলে যে একদিকে মোদি, একদিকে ভারতের জনগণ। হ্যাঁ হ্যাঁ ঠিকই, এটা এটা বলেছিল এবং সেটা হয়েছে। পশ্চিমবঙ্গ হয়েছে, উত্তরপ্রদেশও হয়েছে। উড়িষ্যায় প্রথম কথা অনেক কটা ফ্যাক্টর, তার মধ্যে একটা তো ছিলই নবীন পটনায়ক নিজে ছেড়ে দিচ্ছিলেন, ক্ষমতা ছেড়ে দিচ্ছিলেন, অনেক দিন ক্ষমতায় আছেন, এবং ন্যাচারালি অন্য দল হিসেবে কংগ্রেস সেখানে উঠতে পারেনি। তার কারণ নবীন পটনায়কের যে, আমি যদি অ্যান্টিসিডেন্ট যদি দেখি, পাস দেখি, সেটা তো কংগ্রেস থেকে উঠে আসা। বিজু পটনায়ক বলি, যাই বলি, যেমন এখানে মমতা বলি, এটা তো কংগ্রেস থেকে উঠে আসা। কারণ তার বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে বিজেপি আসা, এইটা চলে এসেছে। কংগ্রেসকে ওখানে আরো অন্যভাবে চেষ্টা করতে হবে, সেটা পরের ব্যাপার। এইটা একটা আমি লক্ষ্য করেছি। গুজরাটের কথা আমি বলছি না, কারণ গুজরাটে কিন্তু ইন স্পাইট অফ দ্যাট একটা কোথাও একটা ভেতরে ভেতরে ধুমায়িত হচ্ছে একটা ক্ষোভ অনেক দিন আছে বিজেপি, এবং বিজেপিকে যেভাবে উঠিয়ে নিতে হয়েছে, অমিত শাহকে পর্যন্ত গিয়ে বলতে হয়েছে যে অন্যদের উঠিয়ে নাও যারা প্রতিদ্বন্দ্বী, এটা করতে হয়েছে। কোথাও একটা কিছু একটা ক্ষোভ আছে, আমরা জানতে পারছি না। কিন্তু এটাও ঠিক যে যেখানে যেখানে স্টেটে একটা বিরোধিতা হয়েছিল, বিশেষ উড়িষ্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমার চোখে লেগেছে, অন্য জায়গায় এতটা লাগেনি। বিজেপির যে গেইন হয়েছে, বিজেপির গেইন হওয়াটার মধ্যেও আমি যে খুব আশ্চর্য কিছু দেখছি তা দেখছি না। কারণ বিজেপি যে 10 বছর ধরে চালিয়েছে কেন্দ্রে, বহু রাজ্যে সেটা চালায়নি, কারণ সেই বহু রাজ্যে সেটা মনে হতে পারে যে বিজেপি এলে নতুন কিছু হবে, নতুন কিছু দেখতে পারবো। আর এটাও ঠিক যে এক্সিট পোল বলি বা তার আগে যেভাবে মিডিয়া সাংঘাতিকভাবে বিজেপির হয়ে প্রচার করেছে, তাতে যে মানুষের একাংশ ন্যাচারালি প্রভাবিত হবেন, খুব স্বাভাবিক। এই প্রভাবিত হয়েছে বিশেষ করে যেখানে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, বিশেষ করে সরকার বিরোধিতার হাওয়া ছিল রাজ্যের সরকারের। একমাত্র ব্যতিক্রম কিন্তু পশ্চিমবঙ্গ, এটা ঠিক, পশ্চিমবঙ্গ ব্যতিক্রম। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি বলে বিশেষ কিছু নেই, সেখানেও কিন্তু বিজেপি বলতে তৃণমূল। কারণ মূল দায়িত্ব হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলেরই সংগঠন, তিনি তৃণমূলের ধারাতেই সংগঠন চালান, এবং দলের মধ্যে যে বিজেপি এবং যে এই তৃণমূল, যারা তৃণমূল থেকে আগত, তাদের মধ্যে যে কলহ, অন্তর্দ্বন্দ্ব, মনোভাব, মন কষাকষি, সেটা কিন্তু ছিল এবং অনেক বেড়েছে। এখন তো বোঝাই যাচ্ছে অনেক বেড়ে গেছে। কাজে দেয়ার ইন ডিসঅ্যারে টোটালি, এবং একবারে সেই জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মমতা সেটা হতে দেননি। হচ্ছিল, সেটা তৃণমূলে হচ্ছিল। অভিষেকের সঙ্গে মমতার যে একটা মন কষাকষি আছে, এটা মানে আমরা টু রিড বিটুইন দ্য লাইনস আমরা সবাই বুঝতে পারছিলাম, সবাই জানতাম। কিন্তু মমতা যেদিন থেকে গোটাটাই রাশ নিয়ে নিলেন, মমতার জনপ্রিয়তা এখন সাধারণ মহিলাদের মধ্যে আছে, এবং সংখ্যালঘুদের মধ্যেও সেটা চলে এলো। কারণ তারা বুঝলো যে অন্যদিকে অন্য কাউকে দিলে কোনো লাভ হবে না ভোটটার, ওই বিজেপি বিরুদ্ধে যে ভোট। ন্যাচারালি এখানে পশ্চিমবঙ্গটা একটু আলাদা। কিন্তু আমি এটুকু আমার মনে হয় যে এই যে কেন্দ্রে যেভাবে বদল না হলেও যে একটা ইঙ্গিত গেল যে তুমি যা চাইবে তাই করতে পারবে না, এইটা করা যাবে না, এটা কিন্তু এরপরে বিভিন্ন রাজ্যের ফলাফলের প্রতিফলন আমরা দেখতে পাবো। এটা আমার ধারণা, স্থির ধারণা। ঠিকই গৌতম দা, আপনি এই রাজ্যের ভোটের কথায় যখন ঢুকলেন, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে একটা বড় রাজ্য ভোট, দুটো রাজ্যে ভোট হবে, তার মধ্যে একটা খুব বড় রাজ্য আছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। এবং মহারাষ্ট্রের ভোটের প্যাটার্নটা এই লোকসভা নির্বাচনের পরে কিন্তু একদম পরিবর্তিত হয়ে গেছে, একদম বদল হয়ে গেছে চিত্রটা। তো এখন সরকারটাই পড়ে যাবে কিনা সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। তো আপনার কি মনে হচ্ছে মহারাষ্ট্রে বিজেপি আর একটা বড় ধাক্কা খেতে চলেছে? মহারাষ্ট্রে বিজেপি যে ধাক্কা খাবে, অলরেডি তো ধাক্কা খেয়ে গেছে। আমি বলছি মানে বিধানসভায়, বিধানসভায় তো ধাক্কা খাওয়ার সম্ভাবনা প্রভূত, এটার মধ্যে কোনো ভুল নেই।
প্রথমত প্রথম ধাক্কাটা হবে এনসিপির জন্য। এনসিপি বিজেপির যে ঝগড়াটা আছে ভেতরে ভেতরে, এনসিপি মানে তো কংগ্রেসের ভাবাদর্শে চলেছে বরাবর। শরদ পাওয়ার ওই একই কথা, শরদ পাওয়ার তো কংগ্রেস থেকে বেরিয়ে আসা, এবং অজিত পাওয়ারকেও বিজেপির লোকেরা নিতে পারেন। এই ঘটনার পরে অজিত পাওয়ারের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হয়েছে বিভিন্ন ব্যাপারে। অজিত পাওয়ারের স্ত্রী অবশ্য দাঁড়াচ্ছেন, তাকে দাঁড় করানো হচ্ছে, কিন্তু তাই নিয়ে বিজেপির অন্দরে মন কষাকষি আসছে। একটা দিকে এনসিপি, এবারে বাকি থাকলে যে উদ্ধব ঠাকরে। উদ্ধব ঠাকরে কিন্তু মানে যারা মূলত শিবসেনার সমর্থক বরাবর, তারা উদ্ধব ঠাকরের এই পরাজয়টাকে কিন্তু মেনে নিতে পারেন কিছুতেই। কারণ মেনে নিতে পারেনি মানে এইভাবে মেনে নিতে পারেনি, কারণ ওকে মনে করা হয় এখনো পর্যন্ত বাল ঠাকরের উত্তরাধিকারী এবং শিবসেনার মূল হচ্ছেন তিনি। তাকে এইভাবে সরিয়ে দেওয়াটা, এটা এই যে ভিকটিমহুড যে এইটা হলো উদ্ধবের, এটা আগামী দিনে কিন্তু তার প্রকাশ পাবে। এখন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একনাথ শিন্ডের সেই প্রতিপত্তি বা প্রভাব আমরা আগামী দিনে দেখতে পাবো বলে আমার সন্দেহ আছে। তবে একটা জিনিস আমার মনে হয়, যত এত সত্ত্বেও, যে একনাথ শিন্ডের একটা কোথাও যতই বিরুদ্ধে কথা বলো, সাংগঠনিক ক্ষমতা একটা কোথাও আছে। না হলে আমরা দেখতে পেতাম যে উদ্ধব ঠাকরের দলে আবার একনাথ শিন্ডের থেকেও কিছু চলে আসতে পারতেন সমর্থক বা যোগাযোগ করতেন। সেরকম খবর এখনো পাইনি। একটা খবর আসছে যে যোগাযোগ হচ্ছে ভেতরে ভেতরে, তবে কতটা নেওয়া হবে সেটা সেটা ঠিক হয়নি, এটা ঠিকই। আর আরেকটা জিনিস আমার কিন্তু খুব উল্লেখযোগ্য মনে হয়, কোথাও লেখে না এটা, এটা হচ্ছে উদ্ধব ঠাকরের যে ছেলে মানে আদিত্য, তার মধ্যে আমি একটা খুব আধুনিক চিন্তাধারা দেখতে পাই। এটা কিন্তু তদানীন্তন যে শিবসেনার কট্টর হিন্দুত্ববাদী যে চেহারা, সেটা কিন্তু নয়, একেবারেই নয়। এইটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয় বলে মনে হয়। ঠিক যেটা আমার বরুণ গান্ধীর মধ্যে দেখে মনে হয়েছে। হ্যাঁ, এবারে তো তাও তো 8% প্রায়, আমি যা দেখছি সমীক্ষায় দিচ্ছি, 8% মুসলিম তো বিজেপিকে ভোট দিয়েছে, দেয়নি তা নয়। কিন্তু তো এই যে দিয়েছে, কেন দিয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা মনে করেছে, ওই যে বললাম, যেখানে বিভিন্ন রাজ্য স্তরে একটা সমীকরণ তৈরি হয় মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলি গৌতম দা, যে ধরুন এই 8% ভোটের মধ্যে মুসলিমদের একটা ভোট তো তারা স্বেচ্ছায়ও দিয়েছে। এমনকি কোনো ভোট আমি আমার গুজরাটের পরিপ্রেক্ষিতে মনে হয় যে কিছু মুসলমান তারা ভয়ে ভক্তিতে ভোট দিয়েছে। কারণ এখনকার ইভিএম সিস্টেমটা এমন যে আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন যে কোন অঞ্চল থেকে কত ভোট পড়ছে। যেটা আগে আমরা ব্যালটের সময় দেখতাম যে ব্যালটকে সব এক করে দেওয়া হতো, তারপরে গোনা হতো। এখন তো ইভিএম সিস্টেমে বোঝা যায় একদম কোন জায়গাটায় পার্টিকুলারলি কোন অঞ্চল থেকে কোন বুথ থেকে কত ভোটে কে জিতছে। তো সেই ক্ষেত্রে কি 8%-এর মধ্যে কিছু মুসলিম ভয় বা ভক্তিতে ভোট দিচ্ছে, এরকমও কি হতে পারে? এটা একটু বৃহত্তর প্রেক্ষিতে আলোচনা করা দরকার। বৃহত্তর মানে আমি অন্য প্রেক্ষিতে বলছি। প্রেক্ষিতটা হলো, তুমি লক্ষ্য করবে, এই ধরো বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে, এই যখন অতি দক্ষিণপন্থী দলের উদ্ভব গুলো হচ্ছে, এই তুরস্কে হচ্ছে এরদোগান, পুতিন যে ভ্লাদিমির পুতিন, সেও কিন্তু এক্সট্রিম রাইটিস্ট বলে মনে করে, এক্সট্রিম লেফটিস্ট কিছু নয়, এক্সট্রিম রাইটিস্ট। এদের মূল জিনিসটা ছিল দুটো। একটা ছিল যে খেলার যারা রেফারি, তাদের আগে কবজা করো। রেফারি মানে হচ্ছে এই যে আমরা, সংবাদ মাধ্যম, আদালত, তারপরে ইলেকশন কমিশন, আগে এদের কবজা করো। দ্বিতীয় হচ্ছে অন্যদের যে স্টার প্লেয়ার, তাদের বিরুদ্ধে ক্রমাগত বলতে চাও থাকো। এটা কিন্তু প্রত্যেকে তাই করেছে, একভাবে খেলছে। এটা কিন্তু বিজেপি সরকার নরেন্দ্র মোদী আসার পর থেকে ঠিক একভাবে খেলছেন, আমরা লক্ষ্য করেছি। স্টার প্লেয়ার মানে রাহুল গান্ধীকে পাপ্পু পাপ্পু পাপ্পু, ইটালি রুমুক তুসুক, হেনা তানা যা খুশি তাই বলে তাকে ইয়ে করা হলো। এবং বাকিগুলো তো আমরা জানি, সংবাদ মাধ্যম বলি কি, অনেক সময় আদালতের ক্ষেত্রেও আমরা জানি, যতই খারাপ লাগুক বলতে হয়েছে, এটা হয়েছে। এইবারে বাকি থাকলো কি? বাকি থাকলো এই যে ডিভিসিভনেস, এইটা ভীষণ ভাবে বাড়িয়ে দাও, সংখ্যালঘুদের বুঝিয়ে দাও সংখ্যাগুরুরা যা করবে তাই ঠিক কথা।
আমাকে একজন বিজেপির তাত্ত্বিক নেতা বহুদিন আগে বলেছিলেন, বললেন যে দেশে যদি সব মিলিয়ে ওই 4% নিচে বা 5% পর্যন্ত মুসলমান থাকলে তাহলে সব ঠিক আছে, কারণ ওরা আমাদের কথা শুনে চলবে। একদম এক্স্যাক্টলি এই কথা। তার চেয়ে বাড়তে দিলে কিন্তু মুশকিল মুশকিল। আমি বললাম যে মালয়েশিয়া, হ্যাঁ, আমি বলেছিলাম ও কিছু কিছু ব্যতিক্রম থাকে। এটা তো তুমি যেটা বললে এটার মধ্যে কোনো তো অবশ্যই ভয় আছে। ভয় মানে কিরকম? এই যে ভাদোদারা মিউনিসিপাল কমিশন, এই যে মিউনিসিপ্যালিটিতে, হ্যাঁ বলুন এটা। এই যে ভাদোদারা মিউনিসিপ্যালিটিতে একজন মহিলাকে দেওয়া হয়েছে, একটি ফ্ল্যাট অ্যালট করা হয়েছে, তার জন্য সমস্ত সাংঘাতিক ভাবে চলছে। 461টা হিন্দু ফ্যামিলি, তারা নিরাপত্তার অভাব বোধ করছে ওই এক মহিলার কাছ থেকে, এক মহিলার জন্য। এইটার বিরুদ্ধে আমার বক্তব্য, যদি একটা কোনো ওয়েলফেয়ার স্টেট হয়, আমি সেকুলার বলছি না, জাস্ট স্টেট হয়, জাস্ট, সেই জাস্ট স্টেটের প্রথম কাজ হচ্ছে এই 461 জনের বিরুদ্ধে মামলা করা, অবিলম্বে মামলা করা। কিন্তু করবে না, নো ওয়ান ইজ গোয়িং টু ডু দিস, কারণ সেটা হলে ভোটে এফেক্টেড হবে। কাজেই যদি দেখা যায়, যেদিন দেখা যাবে যে এদের ছাড়া চলবে না, তখনই এইটা কিন্তু একটা সারা পৃথিবীতে চলছে বহু জায়গায়। আমি দর্শকদের একটু একটা রেফারেন্স দিতে চাই যে সিঙ্গাপুর যখন নতুন করে আবার পুনর্গঠন হচ্ছে, আজকে আমরা জানি সিঙ্গাপুর কোথায় পৌঁছে গেছে, তখন এই সাম্প্রদায়িক যে হিংসা সেটা ভীষণভাবে ছিল, মালয়ের ভীষণভাবে ছিল, এবং দাঙ্গাও হতো, প্রচুর দাঙ্গা হতো। তো তখন সেখানকার সরকার যে ডিসিশনটা নেয় যে সমস্ত ওদের দেশে জায়গা যেহেতু কম, সেহেতু ওরা সমস্তই ফ্ল্যাট বাড়ি তৈরি করতে শুরু করে এবং গরিবদের সেখানে আনে, এবং সেখানে একটা সরকারি নীতি নেওয়া হয় যে প্রত্যেকটা আবাসনে প্রত্যেকটা সম্প্রদায়কে একই সঙ্গে থাকতে হবে, তাদের যা শেয়ার, তাদের যা জনসংখ্যার শেয়ার, সেই ভাগিদারি তাদের দেওয়া হবে। যার 10% থাকে 10% দেওয়া হবে, যার 20% থাকে, কিন্তু একসঙ্গে থাকতে হবে। এবং এইটা করার ফলে সিঙ্গাপুরে কিন্তু পরস্পরকে জানা বোঝা, প্রতিবেশীকে আমরা যেরকম ভাবে জানি বুঝি, তাদের সম্পর্কে অনেক ভুল ধারণা, ওই একটা ভীতিকর ধারণা করে রাখা হয়। এই যে জিনিসটা তৈরি হলো, সেটাতে সিঙ্গাপুরের কিন্তু এই যে জিনিসটা নিজেদের মধ্যে যে লড়াই, যে দেশটাকে পিছিয়ে দিচ্ছে, সেইটা কিন্তু সিঙ্গাপুরে একদম বন্ধ হয়ে গেল এই সরকার। আমার মনে হয় দর্শকদের কাছে এই রেফারেন্সটা একটু গুজরাটের প্রসঙ্গে, যে বিভেদের ফলে মূল্যবান, বিভেদের ফলে কত ক্ষতি হতে পারে। হ্যাঁ, তো এইখানে এটা বলুন আপনি। আমাকে ঠিক এই কানাডার যে এই যে উন্নতি একটা হবার চেষ্টা করেছে বা উন্নতি হচ্ছে, ওরা নিজেরাই বলেছিল আমাকে, ওদের যে ডেপুটি হাই কমিশনার একদিন বলছেন যে আমাদের দেশে এই যে বিভিন্ন দেশের লোক, বিভিন্ন জাতের লোক, বিভিন্ন লোক এসে থাকছেন, এইটা আমাদের ভীষণ লাভ হয়েছে। কারণ এটা তো স্বাভাবিক, আমেরিকাও তো এই করেই বড় হয়েছে। যখন নাৎসি জার্মানিতে যে বিজ্ঞানীরা গেলেন, তাদের তো সবাই আমেরিকার ঠাঁই দিল, নিজেদের কাজে লাগাতে। আইনস্টাইন তোকে পালাতে হয়েছিল, কিন্তু যারা নাৎসি ধরা পড়লো প্রিজনার্স হিসেবে, সায়েন্টিস্টদের সবাইকে আমেরিকা নিজেদের জায়গায় কাজ দিল, কারণ জানলো এর ইন্টেলেক্টটা আমাদের কাজে লাগবে। এই যে আমরা লাগাতে পারি না এই ইন্টেলেক্টটা, এইটা বোধহয় আমার মনে হয় এইটা একটা সামগ্রিকভাবে হিন্দুদের এই যাকে বলা হয় একটা গণ্ডির মধ্যে থেকে যাওয়ার জন্য এটা হয়েছে। তুমি একটা লক্ষ্য করবে যে হিন্দুরাই একমাত্র এর আগে কোনো খুব খারাপ অর্থে বলা যায় কোনো দেশ জয় করতে পারে বা কোনো দেশ জয় করতে যায়, কারণ এতই বেশি কুকুরের মধ্যে থেকে অভ্যস্ত। এমনকি একাধিক পর্যটক, মানে ইভেন বতুতার মতন ওই সমস্ত এসে বলেছেন হিন্দুদের মুশকিল হলো তারা মনে করে যে তাদের আর কিছু শেখার দরকার নেই, তারা অনেক কিছু জানে। এটা দেখে ওর হয়তো খুব আশ্চর্য লাগতো। যাই হোক, এটা হয়তো আপনি এটা যেটা বললেন যে অন্য দেশগুলো যারা অনেক উন্নতি করেছে, তারা তাদের মানব সম্পদকে ধর্মের ভিত্তিতে তারা ভাগ করে দিয়ে তাদের পিছিয়ে দেয়নি,
তাদের বাতিল না। করে দেয়নি। এবং আমাদের হিন্দুদের তো আবার এই ধর্মের মধ্যেও নানা ভাগ আছে। আমাদের যেভাবে না, না, দলিতদের পিছিয়ে দেওয়া হয়, তাদের মেধার হ্যাঁ, কোনো রকম মূল্যায়ন করা হয় না। হ্যাঁ, তো না, সেখানেও নানা রকম ভাগ করে এটা আমাদের দেশের মানে প্রতি আমাদের দেশের কতটা ক্ষতি হচ্ছে এটাতে আমাদের দেশে। এই যে তুমি যেটা বললে ক্ষতি হচ্ছে আমাদের দেশের, এই যে শ্রেণী বিভাগ, এই শ্রেণী বিভাগটা কিন্তু সমস্ত রাজনৈতিক দল মানে, কোনো না কোনো ভাবে মানে। এইটা খুব দুর্ভাগ্য আমাদের। কেন বলছি দুর্ভাগ্য? এই যে শ্রেণী বিভাগটা আছে, তুমি লক্ষ্য করবে আজকের দিনে বাড়িতে যারা পরিচারিকার কাজ করেন, পরিচারকের কাজ করেন, আমরা কিন্তু তাদেরও কিন্তু ওই শ্রেণী বিভাগে কিন্তু ফেলে দিই। আমরা এইভাবেই চলি। আর এই বাকি যে এই ব্রাহ্মণ বৈশ্য হানা টানা এগুলো তো সাংঘাতিক। এই যে এলিটিস্ট, এই যে ব্রাহ্মণিজম, এই ব্রাহ্মণ্যবাদ সারা ভারতবর্ষকে পিছিয়ে দিলে দিচ্ছ, আমি মনে করি দিচ্ছ, এখনো দিচ্ছে। আমরা কতজন দলিতকে, কতজন আদিবাসীকে আমরা চারপাশে দেখতেই পাই না। কিন্তু আমাদের সবচেয়ে রাগ, কেন ওদের জন্য সংরক্ষণ হবে, এটা কিন্তু রাগ, প্রচন্ড রাগ। আমি তো মুসলমানদের কথা বাদই দিলাম, তো অনেক দূরের কথা। রাগ সবচেয়ে কেন সংরক্ষণ ওদের দেওয়া হবে। তুমি যে 1000 বছর ধরে ওদের যা অত্যাচার করেছো, তুমি যে সমস্ত সংরক্ষণটা ব্রাহ্মণরা নিজেরা নিয়েছে নিজের হাতে, সমস্তটা অলিখিত পাবে, তোমাকে তার ফেরত দিতে হবে না। তোমার কোনো দায় নেই সমাজের, শুধু তোমার দায় হচ্ছে এখন তুমি কি করে কাটবে। এইটা কিন্তু আমাদের রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই মনে করছে, আমি আমি আবার প্রাসঙ্গিক ভাবে ওই আদিত্যের কথা মনে হয়ে গেল, যে মনে হয় এই সমস্ত ছেলেরা একটু নতুন ভাবে ভাবতে শিখবে বলে এটা একটা হবে। বুড়োদের কথা তো আমাদের মতো বুড়োদের দিয়ে হবে না, নতুনদের এই যদি ভাবতে পারে তাহলে খুব আনন্দের কথা। এইটুকু। গৌতম দা, আমরা আবার একটু রাজনীতিতে, আমরা সামাজিক দিকে চলে গেছিলাম, একটু রাজনীতিতে আবার। এটা হচ্ছে যে নরেন্দ্র মোদী নতুন, মানে নরেন্দ্র মোদী 3.0 যেটাকে বলা হচ্ছে, সেটা আগের দুটো টার্মের থেকে আমাদের প্রত্যাশাকে একটু বাড়াচ্ছে। আমাদের বলতে আমি উদারপন্থী এবং প্রগতিশীল যে মানুষদের প্রত্যাশা একটু বাড়াচ্ছে না, এটা একটা স্বাভাবিক না। প্রত্যাশা বাড়াচ্ছে মানে ইট ডিপেন্ডস অন দ্য পলিটিশিয়ানস মূলত। কেননা আমি এর মধ্যে দুটো জায়গা আছে, আমি বলেওছি কয়েকটি আগে, একটা হচ্ছে অন্ধ্র এবং বিহার। এই দুটো জায়গার মধ্যে অন্ধ্রতে মুসলিমদের জন্য সংরক্ষণ হয়েছে, বিজেপিকে যদি এই জোট রাখতে হয় তাহলে ওটা মানতেই হবে। আর যদি অন্ধ্রতে তেলেগু দেশমকে এদের সঙ্গে থাকতে হয় তাহলে চন্দ্রবাবু নাইডুকেও এটা মানতে হবে এবং বিজেপিকে বোঝাতে হবে এটা ছাড়া চলবে না। তাহলে এই ক্ষেত্রে বিজেপি, বিশেষ করে প্রধানমন্ত্রী কিন্তু কিচ্ছু বলতে পারবেন না যে মুসলমানরা সব কেড়ে নেবে, মঙ্গলসূত্র কিনে নিয়ে মুসলমানদের দিয়ে দেওয়া হবে, এই সমস্ত কথা প্রধানমন্ত্রী মুখে মানাবেও না আর বলতেও পারবেন না। এটা একটা মস্ত বড় ব্যাপার। মসজিদের জন্য রক্ষণাবেক্ষণের জন্য টাকা দেওয়া হবে, মুসলিমদের জন্য বিনা অনেক কিছু আছে। যাই হোক, এটা হলো একটা কাজে। একটা জায়গায় যদি সরকার রাখতে হয় এবং যদি ওই তেলেগু দেশমকে ভেঙে না ফেলে বিজেপি, এটা কিন্তু একটা ব্যাপার আছে। যদি ভেঙে ফেলে তাহলে তো মুশকিল। সেটা যদি করতে চায় তাহলে তো বিজেপি বুঝতেই পারা যাবে যা তার সিদ্ধ তাই আছে তখন আর। কিন্তু এই মুহূর্তে সেই ভয়টা ওদের থাকবে। আর যারা একটু উদারপন্থী তাদের মনে হবে একটু ভালো হয়েছে, অবশ্যই আমার তো মনে হয় ভালো হয়েছে। আর আরেকদিকে বিহারে যেভাবে কাস্ট সেন্সাস হয়েছে, সেই কাস্ট সেন্সাসের কথা তো এবারে সারা ভারতবর্ষে রাহুল গান্ধী বলেছেন, তো সেটা তো নীতিশ কুমার তার অপোজ করতে পারবেন না, বিরোধিতা করতে পারবেন। তিনি সেন্সাসের রিপোর্টটা প্রকাশ করেছিলেন। 63%, 63% ওবিসি এবং ইবিসি মিলিয়ে। তো এবারে তো সারা ভারতের জন্য যখন উঠবে দাবিটা, তখন কি করবে এই জেডিইউ, কি করবে নীতিশ কুমার, কি করবেন উনি? কি বলবেন না এটা চাই না? তা তো বলতে পারবেন। কিংবা প্রধানমন্ত্রীর দল কি নীতিশ কুমারকে বাদ দিয়ে চালাতে পারবে? তাও পারবে না। এইটা খুব দরকার ছিল। এই যে ভারতবর্ষের মতো দেশে এই যে বিভিন্ন যে, এই যে বারবার বলছি আমরা, এই যে বৈচিত্র্য ভারতের, সেইটা যদি অক্ষুণ্ণ থাকতে হয় তাহলে এই জোট সরকারের দরকার।
কেন্দ্রে, এটা আমি মনে করি এইটা অবশ্যই আসার কথা, এইটুকু বলতে পারি। আপনার কি মনে হচ্ছে এই সরকার আর কতদিন টিকতে পারে? এটা কি 5 বছর পুরো টার্মটা চালাতে পারবে এখনকার পরিস্থিতি বুঝে? আমি খুব ভবিষ্যৎবাণীর জ্যোতিষীকৃত আমরা করছি না, আমরা যুক্তি দিয়ে যতটুকু বিচার করবো। এখন কি দেখো, মোদি নিজে ইজ ভেরি পাওয়ার হাংরি। ক্ষমতায় থাকবার জন্য উনি অনেকটা যেতে পারেন, এটা আমি বুঝেছি। তিনি যেভাবে এই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ভাব ভালোবাসা করছেন, তাকে যতই আরএসএস বলুক, মোহন ভাগবত বলুক, তিনি যে অথরিটেরিয়ান একটা তার মধ্যে চরিত্র আছে, সেটার মতো ভুললেই বরাবর ছিল বা আছেও। তা সেইটাকে বাদ দিয়ে তিনি এখন চাইছেন সবার সঙ্গে মিলেমিশে থাকতে, সংসারটাকে রাখতে, ধরে রাখতে। তো গ্রাউন্ড লেভেলে যদি খুব বেশি রকমের ঝামেলা শুরু হয় যে এদের সঙ্গে কি করে থাকবে, তাহলে সেটাকে সামলানো খুব মুশকিল হবে। এটা হলে একটা ব্যাপার বিশেষ করে। তবে নীতিশ কুমারের ক্ষেত্রে আমি বলতে পারছি না, উনিও তাই ভীষণ ক্ষমতার জন্য তো সবই করতে পারেন দেখতে পাচ্ছি, কোনো আদর্শ কিছু নেই। তাহলে বাকি থাকলো একমাত্র অন্ধ্র নাইডু। বিজেপি বসে থাকবে, কিন্তু আমি বারবার বলছি, বিজেপি কিন্তু বসে থাকবে এদের দলগুলোকে ভাঙবার জন্য, এটা আমার মনে হয়। এইটা যদি করে ফেলে, গৌতম দা একটা জিনিস, আমি যেহেতু দীর্ঘদিন নীতিশ কুমারকে খুব কাছ থেকে দেখেছি, আপনি বললেন পাওয়ার হাংরি, হ্যাঁ তুমি তো দেখেছো, হ্যাঁ আমি কিন্তু একটা জিনিস হচ্ছে নীতিশ কুমারের দুটো পজিটিভ দিক যার জন্য নীতিশ কুমার এখনো বিহারের রাজনীতিতে টিকে আছে। একটা হচ্ছে তার সুশাসন বাবু হিসেবে নাম, নিশ্চয় এটা বিহারের মতো রাজ্যে তিনি করে দেখিয়েছেন। নিশ্চয় নারীর ক্ষমতায়নের কথা আমরা বাংলায় বলি 500 টাকা দেওয়া, তিনি প্রথম করে দেখিয়েছিলেন যে নারীর ক্ষমতায়নের চেয়েও বড় জিনিস হচ্ছে যে নারীর এই যে বাড়িতে মদ কিভাবে বিক্রি হওয়া, এই সুশাসনের একটা খুব বড় জিনিস। দ্বিতীয় যেটা নীতিশ কুমারের সব থেকে পজিটিভ যেটা হচ্ছে, নীতিশ কুমারের নামে কোনো দুর্নীতির অভিযোগ বা পরিবার কোনো দুর্নীতির অভিযোগ ঠিক তাই। নীতিশ কুমারের নামে পাল্টুরাম অভিযোগ আছে, তিনি নিজের অস্তিত্ব রক্ষার জন্য। সেটার একটা কারণ এটা হচ্ছে বিহারের রাজনীতিতে তিনি খুব জনপ্রিয় নেতা, মাস লিডার নন, লালু প্রসাদের মাস লিডার। তার নিজের যে কর্মী সম্প্রদায়ের ভোটও খুব কম, যে যাদব সেটা নেই। তাকে টিকে থাকার জন্য, অস্তিত্বের জন্য বারবার তাকে দল করতে হচ্ছে। কিন্তু এই দুটো পজিটিভ কিন্তু তাকে এখনো টিকিয়ে রেখেছে। এখানে কিন্তু নরেন্দ্র মোদীর একটা ধাক্কা আছে, অন্য ইভেন চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, বড় দুর্নীতির আছে। সেখানে কিন্তু নীতিশ কুমারকে জেলে পোড়া ইডি সিবিআই দিয়ে বা ভয় দেখানো, না এটা হবে না, এটা হবে না। কিন্তু নীতিশ কুমারের দলটা তো ভেঙে দেওয়া যায়, আমি সেইটা বলতে চাইছি। সেইটাই বলবো আমি। নীতিশ কুমারের তুমি যেটা বললে, আমিও 100% একমত, 100% আমি একমত যে নীতিশ কুমার এই দুটো ব্যাপারে কোনো রকমের অভিযোগ নেই। কিন্তু নীতিশ কুমারের দলটা ভেঙে যাওয়া, আর আরেকটা জিনিস, নীতিশ কুমারের বেরিয়ে এসে সবাই তো ভাবে এর পরে কি। তো একজন রাজনীতিক এতদিন পরে নীতিশ কুমার যদি বেরিয়ে চলে আসেন কোনোদিন, তো ওনাকেও তো ভাবতে হবে কোথায় যাবেন। এখানে যদি যারা বিরোধী পক্ষ, তাদের যদি সঙ্গে এসে তার উপযুক্ত সম্মান না মেলে, উপযুক্ত সম্মান মেলাটাও খুব কঠিন, কারণ এখানেও অনেকেই আছে প্রধানমন্ত্রীর দাবিদার এখনো পর্যন্ত, এটা কিন্তু আছে। সেখানে যে গতবারে যার জন্য নীতিশ কুমার বেরিয়ে গেলেন, আমার তো মনে হয়েছিল নীতিশ কুমার থাকলে প্রধানমন্ত্রীর পদের জন্য উনি উপযুক্ত দাবিদার হতে পারতেন, এটা আমার মনে হয়েছিল, কিন্তু তো হলো না। কাজে এখন সেটা হচ্ছে মস্ত বড় একটা সমস্যা। সেটা বিজেপি কিন্তু আপ্রাণ চেষ্টা করবে এটা টিকিয়ে রাখার, বিশেষ করে মোদি চাইবেন এটাকে টিকিয়ে রাখা, যাতে 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে অন্তত তার নামটা জওয়াহরলাল নেহরুর পরেই তার নামটা আগে না হলেও পাশাপাশি যাতে থেকে যায়। আমাদের এটার মিটিংয়ের প্রায় শেষ আমাদের পর্যায়ে, আমরা শেষ একটা প্রশ্ন আমি আপনাকে করব, যে একদম বাংলার রাজনীতি নিয়ে। বাংলার রাজনীতিতে বিজেপির তো এবার একটা শোচনীয় বিপর্যয় হলো, এতটা তারাও আশা করেনি, যদিও আমরা মনে করেছিলাম যে এরকম হতে পারে। আর কয়েক বছর, আর তো বোধহয় 2 বছরের মধ্যেই বাংলায় আবার নির্বাচন, বিধানসভা।
সেইখানে বিজেপি কি ঘুরে দাঁড়াতে পারবে বলে আপনি মনে করছেন? দেখেন এই সময়টা না, এটা সবাই, আমি দুটো জিনিস বলি, এই যে সবাই সবাই লিখছে, কাগজেও লিখছে বিভিন্ন জায়গায় যে বামেদের কি হবে, বামেরা কিছুই করতে পারলো না, বামেরা জিরো। আমি সাংবাদিক হিসেবে মনে করছি বামেদের এটা খুব অত্যন্ত সুসময়। কেন সুসময়? কারণ বামেরা এর আগে, বামেরা কোনোদিনই খুব একটা যে ভালোভাবে পথ বাঁচতে পারছে তা মনে করি না। কারণ বামেদের মূল উচিত ছিল ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে ঠিকভাবে এই একটা যাকে বলা হয় স্ট্র্যাটেজি নেওয়া, কৌশল নেওয়া, সেই কৌশলটাও নিতে পারেনি। ওরা সমস্ত জায়গায় নিজেদের প্রার্থী দিয়েছে, বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে, না দিয়ে ওরা যদি খান 10 বা 8টা জায়গায় বা কত জায়গায় দিত যেখানে বিজেপির শক্তি দুর্বল, সেখানে দিলে বামেদের ভালো হতো। কিন্তু এখন বিজেপি যেহেতু দুর্বল হয়েছে অনেকটাই, আমার ধারণা আগামী দিনে বামেরা যদি বিজেপি বিরোধী শক্তি হয়ে বেশি উঠে আসে, কারণ তৃণমূল বিরোধী শক্তি হয়ে বামেরা উঠতে পারবে না এখন, কারণ সেখানে বিজেপি কিন্তু আছে। বিজেপিকে তৃণমূল বিরোধী শক্তি হিসেবে সবাই মেনে নিয়েছে। বিজেপি বিরোধী শক্তি হিসেবে যেখানে যেখানে বিজেপি দুর্বল হয়েছে, সেখানে যদি বামেরা খুব ভালো রকম ভাবে সংগঠনটা তৈরি করে, আগামী দিনে বামেদের ভবিষ্যৎ একটা আমি দেখতে পাচ্ছি, এবং বিজেপির ভবিষ্যৎ আমি খুব একটা দেখতে পাচ্ছি না। এটা ঠিক কথা। তার মানে বিধানসভায় আপনি বলছেন যে আগামী দিনে বামেদের শূন্য থেকে কিছু প্রাপ্তির যোগ আছে যদি তারা লড়াই দিতে পারে, আর বিজেপি সেখানে সেখানে অনেক বেশি কমে যেতে পারে, অনেক অনেক পিছিয়ে যাবে। কারণ বিজেপির মধ্যে এখন যে সংগঠনটাই খুব নড়বড়ে হয়ে গেছে, এবং ওদের মধ্যে আরো দ্বন্দ্বটা বাড়বে। এই যে ভেতরে ভেতরে ঝগড়া ঝাঁকি বাড়তে থাকে, এমন নয় যে এটা কমে যাবে। এক কথায় এটা বলা আমার মনে হয় না সে পারবে, এটা পারবে, এই একটা ধারণা। এবং বামেদের কিন্তু কৌশলটা ঠিক করতে হবে, স্ট্র্যাটেজি যাকে বলা হয়, সেই স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বামেদের পক্ষে মুশকিল। বামেদের আরো বেশি বিজেপি বিরোধিতাটা কিন্তু বামেদের খুব কম এখনো পর্যন্ত এই রাজ্যে যতটা না তৃণমূল বিরোধিতা, যতটা তৃণমূল বিরোধী। ঠিক আছে গৌতম দা, আমাদের সময় মোটামুটি শেষ। আমরা সমস্ত দর্শককে জানাচ্ছি যে আজকে গৌতম দা খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো আলোচনা করলেন, অনেকগুলো কথা বললেন, এবং আমরা আশা করছি আগামী দিনে গৌতম দা আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন। আবার অনেক কিছু প্রশ্ন আমরা গৌতম দার কাছ থেকে তার জবাব নেব এবং তার পরিষ্কার বিশ্লেষণ চাইব। নমস্কার। নমস্কার।